সারা রাত লঞ্চের দুলুনির পর কুসুম গরম পানিতে গোসল সেরে বেশ আরাম বোধ করছে ইরাম। চুলগুলো তোয়ালেতে পেঁচিয়ে বাথরুমের বাইরে বেরোতেই বিছানার উপর হয়ে দুটো খেলনা গাড়ি দিয়ে খেলতে থাকা ইজানকে চোখে পড়ল তার। মুচকি হাসল সে, ছেলেকে অত্যন্ত মনোযোগ দিয়ে গাড়ি দুটোকে ঘষাঘষি করতে দেখে। নতুন গাড়ির থেকে বেশি গাড়ি ভেঙে ভেতর থেকে বেরোনো যান্ত্রিক পার্টস আর ব্যাটারির দিকে বেশি নজর তার। এর মধ্যে কয়েকটি আছাড় দিয়ে ফেলেছে, আরও কয়েকটা আছাড় জায়গা মতো দিতে পারলে কেল্লা ফতে। বরিশাল ঘাট থেকে নামার পরে সোজাসুজি সাইবানদের পৈতৃক ভিটায় এসেছে তারা। এটা ঠিক গ্রাম অঞ্চল নয়, মফস্বল শহর। বাড়িটাও সাধারণ মধ্যবিত্ত পরিবারের বাড়ির মতন, কাঠ এবং সিমেন্টের মিশেলে তৈরি। উপরে নাকি আগে টিনের চাল ছিল, তবে আহমদ কাজ করে সিমেন্টের ছাদ ঢালাই দিয়েছে। সাইবান শারিকার দাদা দাদি কেউই বেঁচে নেই। আহমদের দুজন বোন আছে, তারা সবাই বিদেশে সেটেলড। পৈতৃক বাড়িতে থাকার জন্য মানুষ নেই। আগে সুগন্ধার বাবা এই জায়গায় দেখাশোনা করতেন। তার মৃত্যুর পর সুগন্ধাকে নিয়ে চলে যাওয়ায় বাড়িটা ফাঁকাই ছিল এতদিন। সাইবানরা আসবে বলে কয়েকদিন আগে লুক ডেকে পরিষ্কার করা হয়েছে। সাইবান বাড়ি পর্যন্ত এসে আবার চলে গিয়েছে ভেন্যুতে। সেখানে নাকি তার সাউন্ড ঠিকঠাক করার কাজ আছে। আজ রাতেই শো, কালকে গায়ে হলুদ এবং পরদিন বিয়ে। ইরাম পায়ে পায়ে বিছানায় গিয়ে ছেলেকে কুলে তুলে নিল। আমার কুচি অপু, ক্ষুধা লেগেছে তোমার? আই। মায়ের মুখে ক্ষুধার শব্দ শুনেই বোধ হয় ছেলেটার মনে পড়ল তার এখন খাওয়া দরকার। তৎক্ষণাৎ খেলনা ফেলে ইরামের বুকে মুখ ঘষতে লাগলো সে। আলতো হেসে ইরাম ছেলেকে বালিশের উপর কায়দা করে শুয়ে খাওয়াতে শুরু করলো। ওপর হাতে ব্যাগ থেকে বের করা ম্যাকবুকটা খুলল। ওয়াইফাই সিগন্যাল পেতেই একটি নোটিফিকেশন এলো মেইলে, পেমেন্ট রিসিভ। ইরামের চোখজোড়া বড় বড় হয়ে গেল। তৎক্ষণাৎ সে ঘেটে দেখল, সত্যি তার অ্যাকাউন্টে $8 জমা হয়েছে। প্রথম যে কাজটি পেয়েছিল সেটি ফাঁকে ফাঁকে করে কিছুদিন আগেই জমা দিয়েছে। ক্লায়েন্ট আজকে তাকে পুরো পেমেন্ট করেছে। কাজের সঙ্গে কিছু ভালো রিভিউও দিয়েছে। ইরামের চোখজোড়া চকচক করে উঠল। সাফল্য হোক ছোট, কিন্তু এটা তার উপার্জন। প্রথম উপার্জন নয়, কিন্তু বিয়ের পরে সব কষ্ট পেরিয়ে যে যাত্রায় তার সামিল হওয়া, সেই যাত্রায় এইটুকুই অনেক। দেখো কুচুপু, আম্মু কি করেছে দেখেছ? ক্যান ইউ প্রাউড অফ ইউর মাদার, মাই সুইটি? ইজান ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে কি বুঝলো সেই জানে। খিলখিল করে মারি দেখিয়ে অহেতুক হেসে উঠল সে। মাই লাকি চার, আমার আদর আদর রসগোল্লা। ছেলের গালে অসংখ্য চুমু খেতে লাগলো ইরাম। থামার কোনো নামই নেই। ই যেন মায়ের আদর খেতে খেতে পুনরায় নিজের খাবারে মনোযোগ দিল। এমন সময় রুমে এলো সুগন্ধা। ভাবিজান, সবজিতে কি মিষ্টি কুমড়া খাইবেন নাকি লাউ? দুইটাই পেছনের বাগানে হইয়া আছে। তোমার কি পছন্দ? আমার তো লাউ চিংড়ি ভাল লাগে। তাহলে সেটাই। সুগন্ধা বেনি দুলিয়ে নাচতে নাচতে চলে যাচ্ছিল, কিন্তু ইরাম হঠাৎ তাকিয়ে দেখল মেয়েটার হাতে একটা ফোন। কিছু দেখতে দেখতে মুখ টিপে হাসছে সে। ইরাম কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, কি দেখে হাসির ফোড়া ছুটছে? এবার কোরিয়ান, চাইনিজ নাকি থাই? আপনিও? ঠোঁট ফুলালো সুগন্ধা। ইরাম মুচকি হাসল। ওসব কিচ্ছু না, আপনি দেখবেন। বলতে বলতে ভেতরে চলে এলো সে। বিছানার কিনারায় বসে নিজের ফোন দেখালো। এটা সারিকা আফাজানের বিয়ের সময়ের ভিডিও। আপনি যদি থাকতেন ভাবিজান, শুধু নাটকটা দেখতেন ভাইজানের। ফোনটা হাতে নিয়ে দেখতে লাগলো ইরাম। কেন? আলাদিন কি করেছে? কি করে নাই সেটা বলেন। এটা আমার ব্ল্যাকমেল মেটেরিয়াল। মেন অ্যালবামে কিন্তু নাই, শুধু আমার ফোনে আছে। ভাইজানরে আবার বললেন না, আমারে 2টা মাজা দিয়া ঝুলাইয়া রাখবো। ইরাম ফোনের স্ক্রিনে তাকালো, যেখানে নববধূর সাজে শারিকাকে দেখা যাচ্ছে। একটা খয়েরি রঙের বেনারসি আর সোনালি ছোরের ওড়না মাথায়। মেয়েটাকে অসাধারণ দেখতে লাগছে। সুগন্ধা লুকিয়ে ভিডিও করেছে। হালকা চেঁচামেচির শব্দ শোনা যাচ্ছে। বেশ কিছু মানুষের পিঠ পেরিয়ে দেখা মিলল কাঙ্ক্ষিত দৃশ্যের। দরজার চৌকাঠের সামনে দাঁড়িয়ে সাইবান, আফনান এবং নীরব। সাইবান হেলতে ধুলতে অদ্ভুতভাবে সরে সরে কিছু গাইছে। হাততালি দিতে দিতে কাওয়ালের ভঙ্গিতে পেছন থেকে আফনান এবং নীরব সঙ্গ দিচ্ছে।
ও এক বোন চাম্পা জাগো রে জাগো রে, ভাইয়ের কপালে শান্তি লেখো রে লেখো, একটি পারুল ভাই আমি তোমার, তুমি সকাল সাঁঝে তারে লাথি মারো, দুলা ভাইকে ডেকে সারা, ও দুলা ভাই দাও গো সারা। সাইমনের কর্কশ কণ্ঠের সঙ্গে হাততালি মিলিয়ে আফনান আর নীরবও বলে উঠল, ও দুলা ভাই দাও গো সারা। কোমরে হাত রেখে সারিকা খেকিয়ে উঠল, সকাল সাজে না, চাইলে এক্ষুনি লাথি দিতে পারি, দাঁড়া তুই। আশেপাশের মানুষজন খিলখিল করে হাসতে লাগলো। সামিয়া এবং দূরে আহমদকেও চোখে পড়ছে, তবে সারিকার পক্ষে বেশি কিছু করা সম্ভব হলো না। এর আগে সাইবান হাঁটু গেড়ে তার সামনে বসে পা জড়িয়ে ধরল, এরপর মরা কান্নার ভঙ্গিতে কেঁদে উঠল, আপুরে এত খুশি, তোকে ছাড়া এত খুশিতে আমি বাঁচবো কেমন করে, খুশিতে মরে সিনিমিনি করতে আসে। তুই চলে গেলে আমার ডিম খাবে কোন ডাইনিটা, আমার গেঞ্জি চুরি করবে কোন চন্নিটা। সিস্টার রে, যাস না তুই, দোহাই লাগে, এত শান্তিতে আমি থাকতে পারবো না। তোর গলার কাকিস্বর না শুনলে আমার পেটের ভেতর ভাতের দানাগুলো টর্নেডো খেলবে কিভাবে। এত সুখে মানুষ বাঁচতে পারে, তুই বিয়ে করে বিদায় হলে আমি তো সুখেই মরে যাবো রে পাগলি। সাইবানের মাথার চুল টেনে ধরে কয়েকটা পাক দিল সারিকা, এরপর আবার দেখতে লাগলো ইরাম। অট্ট হাসিতে ফেটে পড়ল, মোবাইলটা হাত থেকে গলে বিছানায় পড়ে গেল। উভয় রমণী যখন হাসতে হাসতে গড়াগড়ি দিতে ব্যস্ত, তখন কাকতালীয়ভাবে উদয় ঘটল স্বয়ং সারিকার। কি এত দানবিক হাসাহাসি হচ্ছে যে পাশের রুমে থাকলে মরা মানুষ পর্যন্ত জেগে যাবে। বিছানার উপর সুগন্ধার ফোনটা আর চোখে গেল তার, তুলে দেখল, ঠোঁটে ফুটল একটি স্মিত হাসি। তার ছেঁড়া ছাই, মানুষের বোনের বিয়ে হলে তারা কেঁদে কুটে বিদায় দেয়, আর এই ছেলে ব্র্যান্ড ভাড়া করে নাচতে নাচতে আমাকে মিসিরের বাড়িতে দিয়েছিল, গাড়িতে পোস্টার টানিয়েছিল, আপদ বিদায়। স্মৃতিগুলো স্মরণ করল সারিকা। ইরাম হাসি থামিয়ে কোনো মতে বলল, তোমার বিয়েতে অনেক মজা হয়েছে দেখছি, মিস করে গেলাম। হ্যাঁ, আমি আপনারে বলি শুনেন, আর কি কি হয়েছে। ওই যে আফনান আর নীরব ভাইজান আছে না। সুগন্ধা সত্যি সত্যি ইরামকে অনেক কিছু বলতে লাগলো, কিন্তু দুই রমণীর উপর বিশেষ আগ্রহ নেই সারিকার। সে এক দৃষ্টে চেয়ে আছে ফোনের স্ক্রিনের দিকে, তাকে কত হাসি খুশি দেখাচ্ছে, কি সুন্দর ছোট্ট ভাইয়ের সঙ্গে নববধূ খুনসুটি করে চলেছে। অথচ সেদিনের শুরুটা কি এতটাই চমৎকার ছিল? সারিকা কি সেদিন আদ্য মন থেকে হেসেছিল, নাকি নিজের সঙ্গেই নিজে অভিনয় করেছিল? পেছনের বাগানের পথ বেয়ে দৌড়াচ্ছে সারিকা, ভারী শাড়ি এবং গহনাগুলো চুরমুর শব্দ করছে, কিন্তু থামছে না সে। বহু কষ্টে বাড়ির সবার চোখ ফাঁকি দিয়ে সে বেরিয়েছে। হাতে হয়তো মিনিট কয়েক আছে শুধু, এর মধ্যে তাকে দেখতে হবে একবার, শুধু একবার, এই শেষবার। অবশেষে বাগানের একদম কোনায় ইটের দেওয়ালের কাছে দেখা মিলল অবয়বটি। পেছন ঘুরে দাঁড়িয়ে আছে। সারিকা এসে থামতেই ধীরে ধীরে ঘুরে তাকালো সে। স্নিগ্ধ রোদের আলোয় ভেসে উঠল অনুরাগের সাদা শান্ত মুখটা। বধূরূপী সারিকার অবয়বে স্থির হলো দৃষ্টি, জলজল করে উঠল গভীরতায়। থেমে গেল রমণী, অপলক চেয়ে রইল। হালকা বাতাস খেলে গেল চারিপাশে, কাপড় উড়ল, চোখের পাতা উড়ল, অশ্রু ফোঁটা জমল। নীরব, নিস্তব্ধ, থেমে যাওয়ার সময়। অশ্রুজল নয়নে সারিকা মৃদু হাসল, শুধালো, আমায় কেমন লাগছে? অনুরাগ একটি দীর্ঘশ্বাসের প্রশ্বাস টানল, বুক কাঁপল তার। পরক্ষণে ঠোঁটে সূক্ষ্ম একটি হাসি ফুটালো সে, জোরপূর্বক। রাধার মতন লাগছে। সারিকার চোখ বেয়ে একবার এক ফোঁটা অবাধ্য অশ্রু গড়িয়ে পড়ল। অনুরাগ কয়েক পা এগিয়ে এলো। কাঁদবেন না, আপনার সাজ নষ্ট হয়ে যাবে। আমাকে কথা দিয়েছিলেন, আপনি আর কাঁদবেন না। কই, কাঁদছি না তো। সারিকা দ্রুত চোখ মুছে ফেলল নিচের গাল, হাসি নিয়েই তাকালো সামনে। এগিয়ে এলো বেশ কয়েক পা। অনুরাগ এবং সে এখন একে অপরের খুব কাছাকাছি, মুখোমুখি। পুরুষটির শরীর থেকে মৃদু চন্দনের সুবাস ভেসে আসছে। সারিকা প্রাণ ভরে সেই ঘ্রাণটুকু গ্রহণ করল। দুজনের কেউই একে অপরকে কিছুই বলতে পারছে না, শুধু চেয়ে আছে।
তাদের কখনোই কিছু বলার প্রয়োজন হয়নি। অনুভূতির বিনিময় হয়েছে তাদের চোখের ভাষায়। কারো বলার প্রয়োজন হয়নি ভালোবাসি, শুধু অনুভব করেছে দুটি হৃদয়। এখানে শব্দের বিলীন, শুধু অনুভবের আজই। ঠিক যেমন চোখের ভাষায় পরিণয়, তেমন করে চোখের ভাষাতেই বিচ্ছেদ। নিজের যত্ন নেবেন, অতিরিক্ত টেনশন করার অভ্যাসটা কমাবেন, আর হ্যাঁ, কাজের চাপে খাবার খেতে ভুলে যাবেন না। কথাগুলো বলতে গিয়ে অনুরাগের গলা খানিক কাঁপল। সারিকা মাথা দোলালো সঙ্গে সঙ্গে, বলল, তুমিও বেশি রাত জাগবে না, প্রেশারের ওষুধটা নেবে, বাহানা দেবে না। ডাক্তার চশমা লাগলে বললে চশমাটা পরবে, স্টাইল নষ্ট হয় না এতে। আর প্রমোশন পরেও পাওয়া যাবে, আগে নিজের শরীরটা বাঁচাবে। কাজের চাপে গা ভাসানোর প্রয়োজন নেই। আচ্ছা। অনুরাগ মাথা নিচু করে ফেলল, নিজের অশ্রু চলচলে দৃষ্টি লুকাতে। সারিকা ফুপিয়ে উঠল, পরক্ষণে আবার মুখে হাত চাপল, ফিসফিস করে জানাল, এবার তাহলে যাই। যান। সারিকা উল্টে ঘুরে গেল। এখানে দাঁড়িয়ে থাকলে সে নির্ঘাত হাউমাউ করে কেঁদে ফেলবে, কিন্তু বেশিক্ষণ যেতে পারল না সে। দাঁড়ান। থমকে গেল রমণী, ঝট করে ঘুরে দাঁড়ালো। অনুরাগ লম্বা কয়েক পা হেঁটে এবার তার সামনে এলো, নিজের একটি হাত বাড়িয়ে দিল। আপনার হাতটা একটু ছুঁতে দেবেন? সারিকার হৃদস্পন্দন বন্ধ হয়ে গেল। কোনোদিন এইটুকু সীমাও তারা লঙ্ঘন করেনি, অথচ আজ অনুরাগ নিজের সব বিশ্বাস ভেঙে তার কাছে এই আবদারটুকু করেছে। সারিকা ঝাপসা চোখে সামনে চেয়ে আস্তে করে নিজের হাতটা তুলল, রাখলো অনুরাগের হাতে। প্রথমটাই সেই হাতের দিকে শুধু ছেয়ে রইল, তারপর নিজের আঙুলগুলো পেঁচিয়ে তুলে ধরল উপরে, ঠেকালো নিজের কপালে। আরেক দফায় উষ্ণ অশ্রু গড়িয়ে পড়ল সারিকার চোখ থেকে। পরের জন্মে আম গাছের তলে, অনুভূতির ঝড়ে ডুবিয়ে বুক, আমার আপনার আর দেখা না হোক। ফিসফিস করল অনুরাগ। সারিকার আঙুলগুলো কপালে ছুঁয়ে অতঃপর নামিয়ে রাখল। পিছিয়ে গেল বেশ কয়েক পা। আর দাঁড়িয়ে থাকতে পারল না রমণী, উল্টো ঘুরে গেল। চোখ সম্পূর্ণ ঝাপসা হয়ে গিয়েছিল এবার। আর একবারও পিছন ফিরে তাকালো না সে। যেমন দৌড়ে দৌড়ে এসেছিল, তেমন করেই দৌড়ে আড়াল হয়ে গেল। অনুরাগ তাকে আর থামালো না, শুধু নিশ্চল দাঁড়িয়ে চেয়ে রইল সুদূর পানে। সেদিন সারিকা যে দৃশ্যটা দেখতে পায়নি, সেদিন পরবর্তীতে দেখেছিল অনুরাগ। পকেট থেকে রুমাল বের করে চোখ মুছতে সে অনাকাঙ্ক্ষিত মানুষটাকে দাঁড়িয়ে থাকতে দেখল চোখের সামনে। বাগানের গাছের বেরি পেরিয়ে হেঁটে হেঁটে এসে দাঁড়ালো সাইবান, একদম নির্লিপ্ত, শান্ত, গম্ভীর। পকেটে দুহাত ভরে সে সরাসরি দেখল অনুরাগকে। অনুরাগ কোনো প্রকার প্রতিক্রিয়া করল না, নিঃশব্দে তাকিয়ে দেখল বন্ধুকে। সাইবান কিছুক্ষণ চুপ করে থাকল, তার চোখে জ্বলে উঠল নিভু নিভু অগ্নিশিখা। পরক্ষণে সে গম্ভীর গলায় আদেশ করল, আজকের পর থেকে তোর চোখজোড়া আমার বোনের উপর শুধুমাত্র শ্রদ্ধার দৃষ্টি ফেলবে, অনুভূতির নয়। বর্তমান। সিঁড়ি বেয়ে উপরে উঠছে অনুরাগ। বেশ কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সে এই বাড়িটার ছাদে গিয়ে আশপাশটা দেখবে বলে ঠিক করেছে। এখানের সিঁড়িগুলো কাঠের, উঠলে মচমচ শব্দ করে। সে মাঝপথ পর্যন্ত পৌঁছাতেই এমন সময় ওপর থেকে নামতে দেখল সুগন্ধাকে। বিনিয়ে দুলিয়ে কিছু একটা গুনগুন করতে করতে নেমে আসছে মেয়েটা। অনুরাগ থেমে একপাশে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে তার নামার জায়গা করে দিল। সুগন্ধা হেলে ধুলে তার সামনে এসে থামল। এরপর হঠাৎ করে জিজ্ঞেস করে বসল, দাদার মিষ্টি কুমড়া তরকারি ভালো লাগে নাকি লাউয়ের? অনুরাগ খানিক ভরকে গেল। ভ্রু তুলে সুগন্ধাকে দেখে প্রশ্ন করল, হঠাৎ এই প্রশ্ন? জবাব দিতে সমস্যা কই? অনুরাগ ঘাড় চুলকে জানাল, লাউ ভালো লাগে, কিন্তু মিষ্টি কুমড়ায় সামান্য চিনি আর কচু চিংড়ি মিশিয়ে রান্না করলে আরও বেশি মজা লাগে। ও আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে যাই। সুগন্ধা চলে যাচ্ছিল, কিন্তু অনুরাগ হুট করেই বলে বসল, তুমি কি সব সময় এমন করেই কথা বলো? কেমন কইরা কথা বলি? মাথা কাত করে জানতে চাইল সুগন্ধা। আঞ্চলিক ভাষায়। সাইবান তো বলল তুমি নাকি অনার্সে পড়ছ, তাও বাংলা নিয়ে। শুনুন দাদা,
বাংলাটা হইল পাঁচমিশালি ভাষা। আমরা যদি আঞ্চলিক ভাষাগুলোর ঐতিহ্য ধরে রাখতে না পারি এবং কথায় কথায় ইংরেজি শব্দ ঝেড়ে নিজেকে চালাক ভাবা শুরু করি, তবে তো মুশকিল হয়ে যায়, বলুন? অনুরাগ ফ্যাল করে তাকিয়ে রইল সুগন্ধার মুখ পানে। যদিও সে নিজেই এই মেয়েটাকে আঞ্চলিক ভাষা নিয়ে বলেছে, তবে তার মুখে শুদ্ধ ভাষাটা অন্যরকম লাগছে। ঠিক কেমন ধরনের অন্যরকম অনুরাগ জানে না। ঠোঁট ফাঁক হয়ে গেল তার। স্থির ছিঁড়ে রইল মেয়েটার দিকে। সুগন্ধা মুচকি হাসল। মুখটা বন্ধ করুন, এখানে মাসির বড্ড উৎপাত। গুয়ে বসা মাসি ঢুকে গেলে সমস্যা। সিঁড়ি বেয়ে নেমে গেল সুগন্ধা। অনুরাগ নিস্তব্ধ হয়ে রইল কয়েক লম্হা। তারপরে হঠাৎ করে ডেকে উঠল, সুগন্ধা। বেশ অনেকটা দূরে চলে যাওয়ায় মেয়েটা মুখ ঘুরিয়ে তাকালো। বাড়ির ভেতরে হালকা আলোয় তার শ্যামবর্ণ মুখটা বুঝি চিকচিক করে উঠল। অনুরাগ বুকে দুবাহু বেঁধে রেলিংয়ে হেলান দিয়ে বলল, তোমার কণ্ঠের শুদ্ধ ভাষাটা চিনির মতন, আর আঞ্চলিক ভাষাটা হাজার ফুলে ঘুরে মৌমাছির খুঁজে আনা এক ফোঁটা দুর্লভ মধু। আর দাঁড়ালো না অনুরাগ। উল্টো ঘরে সিঁড়ি বেয়ে উপরে উঠে ছাদে চলে গেল। কিছুক্ষণ পর ঘণ্টা 3 বাদে নিচতলার টেবিলে দুপুরের খাবার দেওয়া হলো। সাইবান এখনো ফেরেনি। ঘুমন্ত ইজানকে স্টলারে রেখে চেয়ারে বসলো ইরাম। অনুরাগ এবং সারিকা এসে পড়েছে। সুগন্ধা সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। এই মেয়েটাই সকলের জন্য রান্নাবান্না করেছে। ইরাম এক দফা নিজের ফোন চেক করল। সাইবানকে মেসেজ পাঠিয়েছিল সে, কখন ফিরছ? আইডি কে? আচ্ছা, কি বলেছ জানি না, কিন্তু তাড়াতাড়ি আসার চেষ্টা করো। উইল ট্রাই। সেফ অফ দ্য টি ফর মি স্টিল দেন। হুট করে চায়ের কথা কোত্থেকে এসেছে ইরাম বুঝতে পারেনি, কিন্তু এই গেঞ্জিদের সাথে থাকতে থাকতে সেও গেঞ্জিদের চাল চলন বুঝতে শিখেছে। এআই ওয়েবসাইটের দৌলতে সে বুঝে গিয়েছে এইটি চা নয়, বরং গল্প বা কাহিনীকে বোঝানো হয়েছে। টি শব্দটার সঙ্গে গল্প, গসিপ জিনিসটা কিভাবে যায় কে জানে। নাকি সত্যিই চায়ের কথা বলেছে ওই বান্দা? এসে চা খাবে? ধুর, এত সব ভাববে কে? গোল্লায় যাকে এই গেঞ্জি। আপনারা আরেকটু ভাত দেই। সুগন্ধার কথায় ভাবনা থেকে বেরোলো ইরাম। ফোন রেখে তাকালো। হ্যাঁ, একটুখানি। সুগন্ধা 1 চামচ ভাত তার প্লেটে তুলে মাখা মাখা মিষ্টি কুমড়া এবং চিংড়ির তরকারি দিল। ইরাম ভ্রু কুঁচকে ফেলল। তুমি না বললে লাউয়ের কথা? হ্যাঁ, লাউ এখনো পাকে নাই। কুমড়া বেশি পাইকা গেছে দেখলাম, তাই কুমড়াই বানাইলাম। কালকে লাউ করব না। ইরাম কাঁধ তুলে খাওয়ায় মনোযোগ দিল। আচ্ছা, লাউ কি পাকে? মানুষ না কচি লাউ পছন্দ করে? ইরাম ম্যাকবুকের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবনায় ডুবে গেল। দুপুরে বিশেষ কিছু মনে হয়নি, এখন কেমন যেন গন্ডগোল লাগছে। সুগন্ধা কি বলল? কি করলো? কেন করলো? এমন হয় বোধ হয়। আসলে মস্তিষ্ক শয়তানের কারখানা। ইরামও হুটহাট আজগবি কিছু ভেবে বসে আছে। মাথা নেড়ে সে কাজে মনোযোগ দিল। আজকের রিভিউর পর আরেকটা নতুন কাজের অফার এসেছে তার কাছে। 3 দিনের ভেতর করে দিতে পারলে $10 দেওয়া হবে। 3টা আর্টিকেল রাইটিংয়ের কাজ। প্রায় মাস 3 ট্রেনিং করে ইতোমধ্যেই তার হাত অনেক চালু হয়ে গিয়েছে। শুধু ভাবতে এবং ডাটা সংগ্রহ করতে একটু সময় লাগে। ইজানকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। এখন কাজ করতে করতে ব্রেস্ট পাম্প করে রাখলো, কারণ রাতে সাইবানের সাথে পার্টিতে যাবে সে। তখন সুগন্ধা খাওয়াবে। ইজাম শুরুতে দুধ টেনে খেতে পারত না। এই নিয়ে ইরাম অনেক ঝামেলা ভোগ করেছে। সাইবানের সঙ্গে বিয়ে হওয়ার পর সামিয়া ব্রেস্ট পাম্প ব্যবহার পরামর্শ দিয়েছিলেন। ব্যাপারটা অনেক কাজে লেগেছে তার। সে যদি কোনোদিন দেরিও করে ফেলে, পাম্প করে রাখার কারণে যে কেউ ইজানকে খাওয়াতে পারে। ইজান শুধু সাইবানের সাথেই দুষ্ট। এমনিতেই ভীষণ শান্ত বাচ্চা। অন্য কেউ কোলে নিলেই বেশি গুই গুই করে না। আগে তো রাত বিরাতে কাঁদত, এখন কান্নাটাও কিছুটা কমে এসেছে। কিছুক্ষণ পর তৈরি হবে বলে জিনিসপত্র সব বের করে রেখেছে ইরাম। দ্রুত হাতে রাফ আইডিয়াটা নোট করে রেখেছে ম্যাকবুকে। ফিরে এসে কাজে বসে যাবে। এমন সময় একদম অতর্কিত তার মুখের সামনে কিছু একটা ধরল কেউ। হতচকিত হয়ে সামনে তাকালো সে। ফোনের স্ক্রিন। সেখানে ভাসছে একটা সার্টিফিকেটের ছবি। বার্থ সার্টিফিকেট। নাম
শাহরান আলাদিন ইজান, পিতার নাম সাইবান আলাদিন, মাতার নাম ইরাম কিবরিয়া। সম্পূর্ণ বিশদভাবে ডিটেলস নোট করা আছে। ইরাম মাথা কাত করে দেখল তার ঠিক পেছনেই সাইবান দাঁড়িয়ে, চেয়ারে বসে তার ঠোঁটের উপর থুতনি চেপে তাকিয়ে আছে। বানান ঠিক আছে কিনা দেখুন, ইস্যু হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই। ইরাম ফোনটা হাতে নিল, খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। ইজানের বার্থ সার্টিফিকেট করার সময় কিংবা সুযোগ তার কাছে ছিল না। সাইবান এখন এটা নিজ উদ্যোগে করেছে। শুধু করছে না, সে বিষয়টা নিয়ে রীতিমতো অবসেসড। কেন তা ইরাম জানে না। বানান ঠিকই আছে, কিন্তু তোমাকে আরও একবার সাবধান করে দিচ্ছি, অরণ্য যদি পরে কোনো কিছু দাবি করে তাহলে আমরা ঝামেলায় পড়ব। তাচ্ছিল্যের হাসি হাসল সাইবান। দাবি করবে মানে? ওর বাপের সম্পত্তি আশুক দাবি করতে? এত মাস কোথায় ছিল সে? কেস ঠেকাতে ক্ষমতা আমার কাছেও আছে। ইরাম দেখা শেষ করতে ফোনটা ফেরত নিয়ে নিল সে। মাত্রই বাইরে থেকে ফিরেছে। ঠোঁট কামড়ালো সাইবান। ফোনের স্ক্রিন দেখতে দেখতে জানালো, পোটলার জন্মও দেখি 10 তারিখ। আমার সওয়াল। ইরাম ইবুক থেকে মনোযোগ হটিয়ে চেয়ারে হেলান দিল। ও হ্যাঁ, তোমার জন্মদিনও 10 তারিখ, 10ই সেপ্টেম্বর না? আপনি আমার জন্মদিন মনে রেখেছেন? ঠোঁট চেটে তীর্যক হাসল সাইবান। তাতে ইরাম খানিক বিব্রত বোধ করল। গলা খাকড়ি দিয়ে জানালো, এত এত ভাব নেওয়ার কি আছে? ছোটবেলায় তো তোমার জন্মদিনে 1 মাস আগে থেকেই লাফঝাপ শুরু করতে, জন্মদিনের 1 মাস পর গিয়ে সেই লাফালাফি থামাতে। মনে না রাখতে চাইলেও মনে থেকে যায়। আপনার এত কিছু মনে থেকে যায়, শুধু আমি বাদে। ইরাম হঠাৎ এমন কথায় ভিমরি খেল, কিন্তু কিছু বলার আগে সাইবান হুট করে প্রসঙ্গ পাল্টে বলল, সে যাই হোক, নিজের জন্মদিন ভিন্ন দিনে পালন করার মর্মান্তিক বেদনা আপনি বুঝবেন না। এমন এক নাটকীয় ভঙ্গিতে সে বলল যে ইরামের ভ্রু কুঁচকে গেল। অন্যদিন মানে? এটা তোমার সত্যিকারের বাধটি নয়? একটি দীর্ঘশ্বাস ফেলে কপাল ঘষল সাইবান। মানুষের বাবা মা চাকরির জন্য ছেলে মেয়েদের বয়স কমিয়ে রাখে, আর আমার মম আমার বয়স 1 দিন বাড়িয়ে দিয়েছে। মনে হয় আগেই বুঝে গিয়েছিল আমার দ্বারা চাকরি বাকরি হবে না। এই কথাটা জানা ছিল ইরামের। সে আজীবন ওই তারিখেই এই ছেলের জন্মদিন পালন করতে দেখে এসেছে। ঠিক এমন সময় রুমে পা পড়ল অনুরাগের। তার সঙ্গে সঙ্গে মৃদু পারফিউমের সুবাস ভেসে এলো, মিন্ট পারফিউম। ওর জন্ম যুদ্ধের সাথে, ডায়নামাইট বেবি। ইরাম চোখ ঘুরিয়ে তাকালো। অনুরাগ পুরো দস্তর তৈরি, রয়্যাল ব্লু বর্ণের একটা স্যুট পরনে, পকেটের দিকে ময়ূরের আদরে তৈরি একটি ব্রোশ, চুলগুলো পরিপাটি করে জেল দিয়ে সেট করা, ঠোঁটে মৃদু হাসি। সাইবান কটমট করে তাকালো বন্ধুর দিকে। অনুরাগ তাতে থেরাই কেয়ার। ইরাম কৌতূহলী হয়ে উঠল এবার। মানে হলো, ও যেদিন জন্মেছে সেদিন ও না কাঁদলেও পুরো বিশ্ব কেঁদেছে। এই তুই দেখেছিস আমি কাঁদিনি? নিজে তো ছিলি 3 বছরের লেংটু, পুক্কো দেখিয়ে ঘুরে বেড়াতি। প্রতিবাদ করলো সাইবান। পুক্কু জিনিসটা কি সেটা জিজ্ঞেস করার চাইতে স্বামীর সত্যিকারের জন্ম তারিখ নিয়ে ইরামের আগ্রহ বেশি। অনুরাগ মুচকি হেসে বলল, সামি আন্টি বলেছে না তুই কাঁদছিলি না? তোর ওই পুক্কু বরাবর 7টা থাপ্পড় দেওয়ার পর কেঁদেছিলি। মমের হাসপাতালের বিছানায় এত হুঁশ ছিল। বাসায় ফিরে খবর নিতে হচ্ছে কোন ব্র্যান্ডের অ্যানেস্থেশিয়া ব্যবহার করেছে হাসপাতালে। যে রোগী উঠে বসে সব দেখল, মামলা ঠুকে দেব। হাতের আঙুল মটকাতে লাগলো সাইবান। ইরামের বন্ধুদের কথায় বিশেষ আগ্রহ হলো না। সে সরাসরি জিজ্ঞেস করল, জন্মদিন নিয়ে কিছু বলছি না অনুরাগ? ও কাঁদেনি, বিশ্ব কেঁদেছে মানে কি? বুকে দুবাহু বেঁধে বিজ্ঞের ভঙ্গিতে অনুরাগ বলল, 10-এর সাথে 1 যোগ করলে কত হয় বৌদি? 11। আর সালটা যদি হয় 2001। এবার মস্তিষ্কে ঢুকল ইরামের, আটকে উঠল। 9/11? সে বলতেই সাইবান নিজের মাথায় নিজেই চাপড় দিয়ে সরে গেল, যেন আরেকটা দুর্বিষহ বিষয় সামনে এসে পড়েছে। 11ই সেপ্টেম্বর 2011 পুরো বিশ্ব কেঁপে উঠেছিল যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারের হামলার কারণে। ঘটনাটা এতটাই ভয়ঙ্কর ছিল যে শুধুমাত্র যুক্তরাষ্ট্র নয়, বরং গোটা পৃথিবী জুড়ে এর প্রভাব ছড়িয়ে পড়েছিল।
তখন ইরামের বয়স 7 বোধ হয়, বিশেষ মনে নেই তার, কিন্তু আবছায়া কিছু স্মৃতি মনে আছে। তাদের বাড়িতে পুরাতন একটা সাদা টেলিভিশন ছিল। বিটিভিতে সারাদিন সারা রাত শুধু এই নিউজই চলত। যাদের বাসায় টিভি ছিল না তারা তাদের বাসায় নিউজ দেখতে আসত। এলাকার টং দোকানের ভিড় জমে যেত, আলাপ আলোচনা কত কি। সরকার পর্যন্ত গদিতে নড়েচড়ে বসেছিল। এমনকি এক তুলপার করা ঘটনা ছিল সেটি। এই ঘটনার পরে ইউরোপ জুড়ে ধর্মবিদ্বেষ ছড়িয়ে যায় এবং শুরু হয় আফগানিস্তানের যুদ্ধ। এই ঘটনার কথা জানে না দেশে এমন কোনো লোক খুঁজে পাওয়া মুশকিল ছিল তখন। এখনও পাঠকের ইতিহাসে অংশস্বরূপ এটা পড়ানো হয়। ঘটনাটি বিশেষভাবে পরিচিত 9/11-এর হিসেবে। সাইবানের জন্ম একই দিনেই। সেদিন এই বিশ্বজুড়ে তুলপাড় হয়েছিল। হয়তো সেই কারণেই সামিয়া তার জন্ম তারিখটা পরিবর্তন করে 1-এর বদলে 10 করে দিয়েছে। ছেলের জন্ম হবে এমন একটা বিস্ময়কর দিনে মায়ের আনচান মন হয়তো মানতে পারেনি। ইরাম বড় বড় চোখে সাইবানের দিকে তাকিয়ে রইল। ছেলেটা এখনও থুতনিতে হাত ঘষছে। এই ছেলেটার মধ্যে আর কি লুকায়িত আছে? একটা একটা করে রহস্য ইরামের সামনে উন্মোচিত হয়, আর সে অবাক হয়ে থাকে। অর্ধাঙ্গিনীকে এভাবে চেয়ে থাকতে দেখে বোধহয় লজ্জাবোধ হলো সাইবানের। গলা খাকড়ি দিয়ে সে খেকিয়ে উঠল। এই দাদাবাবু, তুই যাবি? এসেছিস কেন ছাতার মাথা? মৃদু হাসল অনুরাগ, হাত ঘড়ি দেখল। কটা বাজে খেয়াল আছে? নাকি তোর আজ শো করার ইচ্ছে নেই? যা তো, তুই চোখের সামনে থেকে গেলেই হবে। যাওয়ার সময় নিচের জরিনার আম্মা সকিনার চুলের মুঠি ধরে বলে দিস আমার জন্য যেন কফি তৈরি করে রাখে। খেয়েই বেরিয়ে যাব। আজ্ঞে মহারাজ। স্যালুটের ভঙ্গিমা করে অনুরাগ চলে গেল। সাইবান কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে এবার ইরামের দিকে তাকালো। আপনি আবার টমেটোর মতন চোখ করে বসে আছেন কেন? রেডি হবেন নাকি চাইছেন আমি রেডি করাই? অসভ্য। মুখ ভেঙচি কেটে উঠে গেল ইরাম। হ্যালো এভরিওয়ান। জানো আমার সুগন্ধাকে এত ভালো লাগে, জাস্ট বলার বাইরে। ওর চাল চলন কথাবার্তা আমার কাছে খুব মুগ্ধ করে। জানি না কেন জানি খুব ভালো লাগে মেয়েটাকে। আর রইল বাকি চরিত্র, সবগুলাই অনেক বেশি সুন্দর করে সাজানো, সবগুলো অনেক বেশি ভালো লাগে। যাই হোক, শুনছিলেন জাবিন ফুরকানের লেখা আমার আলাদিন। গল্প পাঠে ছিলাম আমি তাসরুস মিম। আজকে শুনলেন গল্পটির 33তম পর্ব। আজকের পর্বটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ভালো লেগে থাকলে গল্পে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করবেন। পরবর্তী পর্ব খুব শীঘ্রই নিয়ে হাজির হব। ততক্ষণে চোখ রাখুন স্টোরি বাই তাসরুস চ্যানেলে। আল্লাহ হাফেজ।